আমাদের মধ্যে যেই মানবিক মূল্যবোধগুলো ক্ষয়িষ্ণু হয়ে গেছে তার একটা বড় কারণ হচ্ছে আমাদের সমাজে আসলে যদি আপনি এটাই দেখেন, এটা দিয়ে আমি শুরু করি। এখন আমাদের পাশাপাশি বসলেও আমরা কেউ কাউকে চিনি না, কথা বলি না, আমাদের সবসময় মোবাইল হাতে থাকে, আমাদের সাথে সোশ্যাল মিডিয়া থাকে। আমরা আসলে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু অনেক ভালো কাজও করতে পারি। আমরা বিভিন্ন দেশের লাইব্রেরিতেও চলে যেতে পারি চাইলে, কিন্তু আমরা অনেক সময় সেখানে যাই না। আমাদের ছোট ছোট ছেলে মেয়ের হাতে আমরা এখন দিয়ে দিচ্ছি যেটাকে বলে সেলফোন, দিয়ে দিচ্ছি তাদের হাতে সারা পৃথিবী। তারা যে কোনো কিছু, তারা বিজ্ঞানও দেখতে পাচ্ছে, একই সাথে তারা পর্নোগ্রাফিও দেখতে পাচ্ছে চাইলে। তো আমার কাছে মনে হয় যে আসলে আমাদের সেই জায়গাটাতে যারা ভিকটিম হচ্ছে তারা, আমি যাচ্ছি। জি বলুন। যারা ভিকটিম হচ্ছে শিশুরা, মানে এই যে মানে এটা একটা দিক হতে পারে যে মোবাইল আসক্তি, কিন্তু কথা হচ্ছে যে পূর্ণবয়স্করা যেভাবে শিশুদের প্রতি সহিংস আচরণ করছে, এটা কি মানে? সেটা তো একদমই আমি বলছি না যে এটা, কিন্তু যে আমাদের তো অবক্ষয়ের জায়গাটা খুব চূড়ান্তভাবে এসেছে, এবং এটা বয়স্ক লোক বলুন, এবং যেটা হয়েছে যে বয়স্করা বেশি করছে দেখা যাচ্ছে। আমাদের যে মেসেজগুলো আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, এবং আমার কাছে মনে হয় যে এটা আসলে দীর্ঘদিনেরই একটা মানে কি বলবো, দীর্ঘদিনেরই একটা কাজের ফল। আরেকটি বিষয় আপনি যেটা বলছেন যে পরিবার, ঠিক আছে, সেটা হচ্ছে যে এই কারণে যেটা হচ্ছে যে আমরা আসলে মানে অনেক কিছু থেকে বিচ্যুত হয়ে গিয়েছি। আগে আমাদের যখন আমরা 60-এর দশকের কথা বলি বা তার আগের সময়ের কথা বলি, তখন পরিবারের গণ্ডির মধ্যে যেই রকম স্নেহ, ভালোবাসা বা সম্পর্কের যে সূচকগুলো ছিল, এখন কিন্তু সেগুলো তেমন নেই। আমাদের আশেপাশের বা পরিবার পরিজন বা আমাদের পাড়াপড়শির সাথে আমাদের যে সম্পৃক্ততা ছিল সেটা খণ্ডিত হয়ে গিয়েছে। আমাদের কোনো জবাবদিহিতা নাই কারো কাছে। মানে একটা শ্রেণী যদি বলি আমরা, যে আমাদের ওই ধরনের সংস্কৃতি এখন গড়ে ওঠেনি। আমরা এক সময় সাংস্কৃতিক কর্মকাণ্ড করতাম, ছেলেমেয়েরা খেলাধুলা করতো, একসাথে আমরা ছবি দেখতে যেতাম, একসাথে আমরা হয়তো নাটক দেখতাম টিভিতে। এই কাজগুলো কিন্তু এখন নেই। এখন যে কারণে যেটা হচ্ছে, এক ধরনের এলিয়েনেশন তৈরি হচ্ছে সবার মধ্যে। এবং যেহেতু নারী সবচাইতে নিগৃহীত মনে করা হয়, যেহেতু নারী অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নয়, সে পুরুষের উপর নির্ভরশীল, এবং যেহেতু নারীর মধ্যেও যারা প্রান্তিক নারী, মানে যারা অন্যান্য জেন্ডার আইডেন্টিটির নারী, যারা শিশু নারী, এবং শিশু নারীকে এই জন্যই টার্গেট করা হচ্ছে যে তারা ভয় পায়, তারা ভীত, তারা কথা বলে না। এইসব ছোটোবেলা থেকে আমাদেরকে কি শেখানো হয়েছে আমাদের মেয়েদেরকে? ধরুন আমরা যখন বড় হয়েছি, যে এটা তোমার লজ্জা, এটা কাউকে বলবে না, তোমার গায়ে কেউ হাত দিলে কাউকে বলবে না। তো এই যে নীরবতা ভাঙার যে সংস্কৃতি, এটা কিন্তু আমরা করি না। এখনও পরিবারে অনেক মেয়ে নিগৃহীত হন, পরিবারের আত্মীয় স্বজন দ্বারা নিগৃহীত হন, কিন্তু বলেন না, এবং বললেও মেয়েটিকেই দায়ী করা হয়। কাজে এই জায়গাগুলো যদি আসলে আমরা সোচ্চার না হই, পরিবারের বড় ছোট সবাই মিলে কথা না বলি, এবং আজকে এগুলো বেরিয়ে আসছে, কিন্তু আমাদের যারা আমরা এগুলো নিয়ে কাজ করছি, গবেষণা আছে যে বেশিরভাগ ক্ষেত্রে, বেশিরভাগ পরিবারের শিশু এবং মেয়েরা ছোটবেলা থেকে কোনো না কোনো ধরনের মিসহ্যান্ডেলিংয়ের শিকার হয়ে আসেন। ঠিক আছে, সেটা হতে পারে অনাকাঙ্ক্ষিত স্পর্শ, সেটা হতে পারে অনাকাঙ্ক্ষিত কোনো শব্দাবলী ব্যবহার। এবং আপনি যদি, আমি এই কথাটা, যেহেতু আমি জেন্ডার প্রশিক্ষক হিসেবেও কাজ করি, অনেক সময় বলি যে আমাদের যে মাকে আমরা সবচাইতে মমতাময়ী বলে ভাবি বা মমতাময়ী মা, তাকে কেন্দ্র করে যে গালিগুলো আমাদের পুরুষরা দিয়ে থাকেন, সেটার কোনো প্রতিবাদ আপনি কখনো শুনেছেন? কখনো শুনেছেন? এটা কি কেউ কখনো মনে করে? মা যে এতটা বড়, সেই মায়ের কথা কি আমরা কখনো ভাবি যে একজন মাকে যদি আমি গালি দেই বা তার বিরুদ্ধে এই ধরনের কথা বলি, সেটা সমগ্র নারী জাতির উপরে পড়ে? কারণ এগুলো আমাদের চর্চার মধ্যে হয়ে গেছে। আমরা মনেই করি যে কে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। যেমন আমার বাড়িতে বা আমাদের বাড়িতে যারা গৃহস্থালী কাজগুলো করেন, তাদেরকে আমরা মনে করি যে তারা আমাদের কথা শুনতে বাধ্য। সেরকমই পুরুষতান্ত্রিক সমাজের পুরুষরাও বা যারা এই বয়স্ক,
তারাও এখন মনে করছেন যে ছোট ছোট শিশু, এরা তো কথা বলবে না, এরা প্রতিবাদ করবে না, এরা কাউকে কিছু বলবে না, কাজে এদের উপরে এই নির্যাতনটা করা কিঞ্চিত সহজ। ধন্যবাদ ফৌজিয়া খন্দকার।